কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্টই ডেবিট ফ্রিজ করে দেওয়া হলো। দেখুন, তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট বা তৃণমূলের যে সম্পদ, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমি জানি না এবং আমার এখতিয়ারেও নেই। তো সুতরাং এর ওপর মন্তব্য করার কোনো জায়গাতেই আমি নেই, এবং আমরা এই মুহূর্তে দলের তরফেও এই বিষয়ে কিছু বলছি না। যা যা নজর রাখার, যা যা খতিয়ে দেখা, সেগুলো শীর্ষ নেতৃত্ব বা সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্ব তারা দেখছেন। কিন্তু আমরা এই প্রশ্নটা তুলছি যে তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে যদি টাকা তা নিয়ে যদি প্রশ্ন থাকে বা বিতর্ক থাকে, তাহলে যারা অভিযোগ তুলেছেন, অর্থাৎ চাটন ঋত এবং আনুষঙ্গিক যে কয়েকজন বিধায়ক, আমাদের প্রশ্ন যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট যদি খারাপ হয়ে থাকে এবং সেটা তাদের কাছে যদি সে ব্যাপারে ইনফরমেশন থাকে, তাহলে এবার এই 1.5-2 মাস আগে নির্বাচনের সময় চাটন ঋতদের যে অ্যাকাউন্ট, তাতে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছিল না হয়নি। যারা আজ অভিযোগ করছেন যে তৃণমূলের অ্যাকাউন্টের টাকাটা ভালো না, ওই টাকা ঠিক না, তো আমাদের প্রথম প্রশ্ন যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে যে বিধায়করা সই করে সব অভিযোগ করেছেন, তাদের 1.5-2 মাস আগে তাদের নির্বাচনের জন্য টাকা গেছে না যায়নি। 2, টাকা যদি খারাপ হয়ে থাকে বা অ্যাকাউন্ট যদি বিতর্কিত থাকে, তাহলে তারা নিজেদের ইলেকশনের জন্য সেই টাকাটা নিলেন কেন, অ্যাকসেপ্ট করলেন কেন? 3, যদি তাদের মনে হয়ে থাকে এই টাকা বিতর্কিত, তাহলে তারা সেই টাকা দিয়ে নিজেদের নির্বাচনী প্রচার করলেন কেন? কারণ তারা তো ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তাদের এক্সপেন্সেস জমা দিয়ে দিয়েছেন, এবং সেই এক্সপেন্সেসের মধ্যে তো তৃণমূল থেকে আসা টাকার হিসেব রয়েছে। তাহলে সেই টাকা তারা নির্বাচনী প্রচারে, আমার জেতার জন্য ওই টাকাটা লাগবে, আমার প্রচারের জন্য ওই টাকাটা লাগবে, আর জিতে যাওয়ার পর আমি চিঠি লিখে বলবো অ্যাকাউন্টটা দেখো, এটা কোন দেশি দ্বিচারিতা? এবং চতুর্থ, যদি টাকা খারাপ বলে তাদের কাছে কোনো রিপোর্ট থেকে থাকতো, টাকা নিলেন কেন যেমন প্রশ্ন, অবিলম্বে সেই টাকাটা আগে ফেরত দিন। যে টাকা পার্টির অ্যাকাউন্ট থেকে তাদের নির্বাচনের জন্য গেছে, যে টাকা নিয়ে তারা আজ প্রশ্ন করছেন, সেই টাকার অ্যামাউন্টটা কত টাকা বলুন, এবং সেই টাকাটা চেক কেটে অবিলম্বে ফেরত দিয়ে দিন। একদম পরিষ্কার কথা। এটা হচ্ছে যে একটা অডিট রিপোর্ট প্রকাশিত হয়েছে, পাবলিক ফোরামেও আছে। সেখানে দেখা যাচ্ছে যে 2023-24, 24-25 অর্থবর্ষে তৃণমূলের অ্যাকাউন্টের বা অডিটে দেখানো হয়েছে 90 কোটি টাকা হেলিকপ্টার এবং চার্টার্ড ফ্লাইটের খরচ। আমি একেবারেই সেটা বলতে পারবো না, তার কারণ কত টাকা পার্টির আয় করেছে বা পার্টি ডোনেশন পেয়েছেন, পার্টির সম্পদ কী এবং সেটা কোথায় কিভাবে খরচ হচ্ছে, সেটার কোনো দেখার এখতিয়ারের বা যাদের দায়িত্ব, আমি তাদের মধ্যে ছিলাম না, ফলে আমি একেবারেই এই বিষয়টা বলতে পারবো না। তবে কোনো খাতের টাকা যদি একটু চোখে লাগার মতো বেশি হয়ে যায়, এবং মামাটি মানুষের দল যেহেতু, সেখানে যদি কোথাও কোনো একটা দৃষ্টিকটু রকম অসঙ্গতি থাকে, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে। তবে যেটা জানি না তা নিয়ে মন্তব্য করবো না। কিন্তু একটা রিজিওনাল পার্টি, তাতে 2 বছরের জন্য হেলিকপ্টার এবং এই বাবদ এত কোটি কোটি টাকা। আপনিও তো নিজে সাংসদ ছিলেন, রাজনৈতিক বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আমি আবার বলছি যে এটা ঠিক কত টাকা পার্টির ফান্ডে ছিল বা আছে, বিভিন্ন ডোনেশন ইত্যাদি, এগুলো আমরা জানি না, যেটা আমাদের ইনফরমেশনও নেই, এখতিয়ারও নেই, বলতে পারবো না। আবার খরচা কোথায় কোথায় কোন খাতে কত হচ্ছে, সেটাও আমাদের পক্ষে বলা সম্ভব না। যদি মামাটি মানুষের দল, অর্থাৎ এখানে এই মামাটি মানুষ শব্দটা একটা 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 পরিষ্কার পার্টির অন্তরাত্মাকে প্রতিফলিত করে। ফলে সেই মামাটি মানুষের দলে যদি এমন কোনো খাতে বেশি খরচা হয় যেটা একটু দৃষ্টিকটু হয়ে যায়, সেই জায়গাটায় একটা বিভ্রান্তি তৈরির অবকাশ থাকে। ফলে কিন্তু এটা বলতে পারবো না, এটা যারা করেছেন, যাদের দায়িত্বে ছিল, তারা এর ব্যাখ্যা দিতে পারবেন।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ইকোনমি ক্লাসে যাতায়াত করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি দীর্ঘদিন তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে আত্মত্যাগ করেছেন, তিনি যেভাবে কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, গাড়িতে বা এমনি ট্রেনে একটা সময় সারা বাংলা ঘুরেছেন, গাড়িতে বাংলা ঘুরেছেন, বহু জায়গায় পদযাত্রা করে এই জেলা থেকে ওই জেলায় ঢুকে গিয়েছেন। অনেক পরে হয়তো অন্য কোনো দলের সহযোগিতায় অনেক পরে হেলিকপ্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন, তাও সীমিত। এবং আরও পরে আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে তাঁর যা ধারাবাহিকতা, তাঁর যা সংগ্রাম, তাঁর শরীর এবং বয়সের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো চার্টার্ড ফ্লাইট বা হেলিকপ্টার ব্যবহার করেন, তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আর যে বিজেপি এতগুলো হেলিকপ্টার পাঠিয়ে দিল, আজকালকার দিনে তো তার সঙ্গেও লড়তে হয়, মানে এই ব্যবস্থাগুলোর সঙ্গেও তো লড়তে হয়। আপনি যত যোগাযোগটা বাড়াতে পারবেন, তত আপনি বেশি মানুষের কাছে, বেশি জেলায় একদিনে বেশি সফর করতে পারবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসব ছাড়াই একটা সময় কাঁপিয়ে দিয়েছিলেন। আবার তার ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, কারণ তিনি যা পরিমাণ মানে যে পরিমাণ তার আত্মত্যাগ এবং সংগ্রাম, কষ্ট, স্যাক্রিফাইস ফলে তিনি করতে পারেন। বাকিদের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু প্রশ্ন পার্টির মানে তারা বলতে পারবেন, যারা করেছেন তারা বলতে পারবেন। আচ্ছা, তাপস রায়ও আপনার বক্তব্যে সহমত পোষণ করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টার ব্যবহার করতেন তা নিয়ে প্রশ্ন আমরা বহুবার আগে তুলেছি, সেই কারণেই এই অর্থ। দেখুন, আমি শুধু আমার বক্তব্যটা বা তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীর বক্তব্য আমি বলতে পারি, বাকি তো সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, তাদের বিষয়। যেটা আমাদের চোখে লেগেছে আমরা সেইটুকুই বলতে পারি। তৃণমূল ভবন, সেখান থেকে তাদের যে মূল হোর্ডিংটা সেটাকে সরিয়ে দেওয়া হলো। এটা ঠিক কাজ করছেন না, কারণ ওই তৃণমূল ভবনটা জেনে শুনে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো, তখন যারা সরাতে এসছেন তারাই তখন মমতা 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 করে দিনে 108 বার মমতাদির নাম জপ করে মমতাদির কাছাকাছি ঘুরতেন। আর কি কাজ পাওয়া যায়, এর থেকে বেশি কিছু বলবো না। সুমনদার বাড়িতে আজকে সিআইডি গেছিল তদন্তে, তো তারা তদন্তের বিষয়, কারণ শোভনদা যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, সিনিয়র নেতা, ফলে তিনি নিশ্চয়ই তদন্তকে সহযোগিতা করেছেন। আরেকটা হচ্ছে যে আজকে দেখা গেল এত বড় অনুষ্ঠান বিরোধীরা কেউ উপস্থিত ছিলেন না। আমন্ত্রণ পেয়েছিলাম পশ্চিমবঙ্গ দিবসের, যাইনি বা যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা যেখানে সবাই মিলে একমত হয়ে পয়লা বৈশাখ আমরা পশ্চিমবঙ্গ দিবস, কারণ এটা তো ঠিক নির্দিষ্ট একটা ইতিহাস স্বীকৃত পশ্চিমবঙ্গের জন্ম হলো অমুক তারিখে, এটা তো ছিল না। নাগরিকরা, বিশিষ্ট নাগরিকরা, শিক্ষাবিদরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছিলেন, তাতে তারা সব করে বলেছেন যে পয়লা বৈশাখী সব দিক থেকে গ্রহণযোগ্য। ফলে আমরা সেটা পয়লা বৈশাখে আমরা একমত হয়েছি। ফলে আমরা দ্বিতীয় কোনো দিন আমরা সেই অর্থে আমি আর তো অ্যাটলিস্ট যাইনি। সুকান্ত মজুমদার দাবি তুলেছেন যে এই আজকের দিনটা এটা পাঠ্যপুস্তকেও যুক্ত করতে হবে। দেখুন, ওনারা এখন ক্ষমতায় আছেন, ওনাদের যা মনে হচ্ছে ওনারা তাই বলবেন। তো এতদিন তো কেন্দ্রে তো সরকারে ছিল, তো কেন্দ্রীয় সরকারও তো কখনো পশ্চিমবঙ্গ নিয়ে এত ভাবনা চিন্তা করেনি। হঠাৎ ওনারা যেগুলো করছেন রাজনৈতিক একটা লাইন থেকে, রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরির জন্য এগুলো করছেন। পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জন্মদিন বলতে যেটা বোঝায় সেটা তো নেই। ইতিহাসবিদ, চিন্তাবিদ, বিশেষজ্ঞরা খতিয়ে দেখে পয়লা বৈশাখ একটি দিন স্থির করেছিলেন যে এটা করা যেতে পারে। সব দিকটা এইটা ব্যাপারটা অনুমোদন করছে, কিন্তু তারপরে যদি তাঁরা একটা নির্দিষ্ট আর এক রকম ব্যাখ্যা দিয়ে করেছেন, যেহেতু একটা নির্দিষ্ট কোনো দিন নেই, ফলে ওনাদের মতো ব্যাখ্যা করতে পারেন, এবং ওনারা এখন ক্ষমতায় রয়েছেন, যা পারবেন ঢুকিয়ে দেবেন। বলছি, মানুষরা জ্যোতিপ্রিয় মল্লিক তারা ছাড়লেন, গৌতম দেবও পদত্যাগ করেছেন এবং বলেছেন দল একেবারেই আমার কথা শুনতো না। গৌতম দেব আমার মনে হয় মেয়র থেকে পদত্যাগ করেছেন যা শুনেছি, যে কাজ করা যাচ্ছিল না, কাজ করতে দিচ্ছিল না রাজ্য সরকার, উপেক্ষিত, অপমানিত বোধ করছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়র পদ থেকে অব্যাহতি নিয়েছেন গৌতম দেব, যেটুকু শুনেছি। জ্যোতিপ্রিয় মল্লিক তার শরীর স্বাস্থ্য ভালো নয় বলে তিনি এখন কাজের চাপ নিতে চান না, এইটুকুই জানি। বাকিটা তাদের ব্যাপার। সবাই সিনিয়র নেতা, সবাই মন্ত্রী ছিলেন। এখন সবার যদি
দলটা বিরোধী পক্ষে আসার পর নানা রকম সমস্যা তৈরি হয়, সেটা তাদের বিষয়। আজকে কান্দি এবং বহরমপুর এরা দুজনেই পদত্যাগ করলেন, হ্যাঁ কালকে করেছেন, এবং আজকে গঙ্গা জল দিয়ে ধোয়ানো হচ্ছে, মানে একেবারে যে যা পারছে যেভাবে পারছে সব পদত্যাগ করে দিচ্ছে। এটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন এবং তৃণমূল কংগ্রেস জিতত, তাহলে এদের এই দুম করে চলে, দল যখন ভালো, দল যখন ক্ষমতায়, তখন আমরা ক্ষমতার সমস্ত, তখন তো মনে হয় না যে আমি ছাড়ি আর একজন হোক, তখন তো সমস্ত যারা যত পাবে তত আঁকড়ে থাকা। এখন যদি কেউ পলায়নী মনোবৃত্তি দেখান, নানা কারণ থাকতে পারে, কারোর জেনুইন কারণও হতে পারে, আবার অধিকাংশের হচ্ছে যে এখন একটু এই চাপটা এখন নেব না, দল ক্ষমতায় নেই, মমতাদি মুখ্যমন্ত্রী নন, এখন আমরা সব দিকে ভালো সাজি, উল্টো দিকে ভালো সাজি। আবার অনেকের অনেক রকম সমস্যা আছে, যে বিজেপি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছিল, হয়তো বড়সড় কোনো তদন্ত থেকে বাঁচতে কেউ কেউ যাচ্ছেন, ফলে নানা রকম কারণ আছে তাদের। আর ফলতাতে আপনার অভিষেক জাহাঙ্গীরের- এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রাণ চুরি, মৎস্যজীবী ইত্যাদি একাধিক এফআইআর দায়ের হয়েছে। দেখুন, জাহাঙ্গীরের বউ গ্রেফতারও হলো। দেখুন এগুলো নিয়ে কোনো নিয়ে মন্তব্য করবো না, কিন্তু বিষয় হচ্ছে এখন যদি একটা এফআইআর কেউ করতে যায়, অভিযোগ করা, অভিযোগ মানেই তো সেটা সত্য তা নয়। এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি মেরিটে যাচ্ছি না কোনো কেসে, মেরিট নিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কোনটা অভিযোগ কোনটা সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলো সারা বাংলায় যা চলছে এইভাবে এক জায়গায় বসে কোনো দলীয় মুখপাত্রের বলা সম্ভব নয়। টাইমিংটা থেকে বলা যায় যে এখন একটা রাজনৈতিক বদলা, প্রতিহিংসা, এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। বাট এটা একটা এফআইআর মানেই বা চার্জশিট মানেই সে অপরাধী, এটা ভাবার কোনো কারণ নেই। আর জাহাঙ্গীরের বউও গ্রেফতার হয়েছে আজকে। আমি বলতে পারবো না। বলছি যে এই যে এত বড় করে আজকের দিনটাকে পালন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা মূলত এটা একটা মানে এটাকে একটা রাজনৈতিক ইভেন্টে পরিণত করা হচ্ছে। যারা এতদিন বাংলা নিয়ে মাথা ঘামাননি, যারা এতদিন বাংলার মানুষকে বকেয়া টাকা দেননি, যারা 100 দিনের টাকা দেননি, যারা আবাসের টাকা দেননি, যারা টুইট করে বলেছেন, টুইট মালব্য, যে বাংলা ভাষা কোনো ভাষা নয়, দিনের পর দিন বাংলা, বাঙালি, বাংলার মনীষীদের অপমান, বিকৃত যারা করা হয়েছে, হঠাৎ বাংলার প্রতি দরদ উতলে পড়ছে, এটা সম্পূর্ণই একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। আচ্ছা, আজকে অনুপ্রবেশ নিয়ে ফের অমিত শাহ বলেছে, আর মহারাষ্ট্রে অমিত শাহ ভাষণে বলেছে আজকে বনগাঁ পেট্রোপল থানাকে যুক্ত করে বনগাঁর বিধায়কও বলেছে অনুপ্রবেশ আমরা রুখবই, এবং অনুপ্রবেশ রুখতে কে বারণ করেছে? তারপর শুধু পশ্চিমবঙ্গ কেন, ত্রিপুরায় কেন তাহলে ঢুকছে? ত্রিপুরায় লোক ঢুকছে কী করে? ডাবল ইঞ্জিন সরকার তো। ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে কি করে ধরা পড়লো যে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি ঢুকলো কী করে? ফলে এর দায়িত্বটা তো পুরো কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ। সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, 15 কিলোমিটারের বদলে আইন সংশোধন করে 50 কিলোমিটার বিএসএফের এখতিয়ারভুক্ত। তাহলে কে বারণ করেছিল তাদের অনুপ্রবেশকারীদের রুখতে? আপনারা পারেননি তো তাহলে ত্রিপুরায় পারলেন না কেন? ত্রিপুরায় কি করে অনুপ্রবেশকারী ঢুকলো? ফলে এগুলো নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই ধরনের কথাবার্তা। বলছেন যে এটা ধর্মশালা নয় ভারত। এটা সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটাই হচ্ছে, এগুলো ওনারা কথার জাগলারি করছেন, বাট গোটা জিনিসটা তো হচ্ছে পুরোদস্তুর কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর দায়িত্ব। তো বিএসএফ সীমান্ত রক্ষা যখন বলেছিল 15 কিলোমিটার নয় 50 কিলোমিটার চাই, আমরা তো 50 কিলোমিটার দিয়ে দিয়েছিলাম। আমরা তখন বলেছিলাম যখন এইভাবে 50 কিলোমিটার নেওয়া যায় না, তো সেটাই তো তারা আবার আইন জোর করে করে রাজ্য সরকারের এখতিয়ার থেকে বের করে নিয়ে 50 কিলোমিটার তাদেরও হবে, তাদের নজরদারিতে হবে। তো এখন সেই দায়টা রাজ্য সরকারের ঘাড়ে চাপাচ্ছেন কেন? আচ্ছা, একটা হচ্ছে যে এর আগে দেখা গেছিল যে তৃণমূলের টাকা ইডি তদন্ত হয়েছিল, অ্যালকামিস্ট চিটফান্ডের টাকা এখানে ঢুকেছিল, এবং সেই টাকাটা তারপরে শেষ পর্যন্ত ফেরত দেওয়া দিতে হয়েছিল, বিমান বাবদ ইত্যাদি ইত্যাদি। এটা কি বলবেন? এবং এটা সম্পূর্ণ একটা আইনি বিষয়। এর উপর আমার যেহেতু আমি এর বিস্তারিত জানি না, আমার খুব মন্তব্য করার অবকাশ নেই। যদি কোনো কিছু জায়গায় ইডির যদি কোনো ডিম্যান্ড থাকে এবং দল যদি সেটা আবার ইডিকে জমা করে দেয়, যে কেসের রেফারেন্সে মামলা হোক, সেটা তার যদি নথিপত্র যেগুলি থাকে সেগুলো তো সম্পূর্ণ
আইনের বিষয়। যারা কনসার্নড, যারা এগুলি দেখেছেন, যারা মানে জেরায় মুখোমুখি হয়েছেন বা এই টাকাটা আবার ইডিকে দিয়েছেন, এটা তারা বলতে পারবেন। দুটো হিন্দি আছে যেহেতু, কি করছে